নমস্কার বন্ধুরা। অবশেষে সরকারি কর্মচারীদের অপেক্ষার অবসান হলো, কারণ অর্থ মন্ত্রকের পক্ষ থেকে তাদের বহু প্রতীক্ষিত ইউনিফাইড পেনশন স্কিম তার বিজ্ঞপ্তি জারি করলো, অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস, যেটা নিয়ে কিন্তু অনেক চর্চা হচ্ছিল। তার সার্কুলার জারি হওয়ার কারণে সমস্ত বিষয়গুলো কিন্তু সামনে চলে এলো, অর্থাৎ কারা এর সুবিধা পাবেন। কারণ এখানে যারা সরকারি কর্মরত আছে এই মুহূর্তে কেন্দ্র সরকারে, তো তারাও যেমন সুবিধা পাবেন, যারা রিটায়ার করে যাচ্ছেন তারাও এই সুবিধাটা পাবেন। এখানে সম্পূর্ণরূপে সমস্ত ধরনের গাইডলাইন দেওয়া হয়েছে। মিনিমাম কত বছর চাকরি করতে হবে, কখন চালু হবে, কারা পাবেন না, অর্থাৎ কোন কোন এমপ্লয়ি বা পেনশনার এই সুবিধা পাবেন না, পেনশন হিসাব বা কীভাবে হবে, তার ফর্মুলা কী, এবং মিনিমাম পেনশন বা কত, পেনশনারের বা কর্মচারীর মৃত্যু হলে তার পরিবার কীভাবে কত টাকা পাবে, কত টাকা এককালীন পাওয়া যাবে, পেনশন খাতে সরকার এবং কর্মচারী বা কত কন্ট্রিবিউট করতে হবে, ম্যাক্সিমাম সার্ভিস পিরিয়ড কত হতে হবে, অর্থাৎ ম্যাক্সিমাম কতদিনের সার্ভিস হিসেবে ধরা হবে, তার বাকিটা ধরা হবে না। এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। এছাড়া আরও অন্যান্য বিষয় এখানে কিন্তু ইনক্লুড করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিটা অনেক বড়, হয়তো সময় লাগতে পারে। আপনাদের কাছে অনুরোধ, ধৈর্য ধরে পুরোটা শুনুন, সমস্ত নিয়মগুলো কিন্তু এখানে জানতে পারবেন। দেখুন, ইউনিফাইড পেনশন স্কিম, যেটা 2025-এর 24 জানুয়ারি বিজ্ঞপ্তি জারি হয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে, দেখুন প্রথমত কারা এর সুবিধা পাবেন। এখানে বলা হয়েছে, দেখুন, যাদের কোয়ালিফাইং সার্ভিস মিনিমাম 10 বছর হবে তারা এর পাওয়ার যোগ্য হবে, এবং যে সমস্ত কর্মচারী FR 56J, অর্থাৎ ফান্ডামেন্টাল রুল, যেটা হচ্ছে অনেক আগে 1958 সালে এবং তারপর 1972 সালে নিয়মটি চালু হয়েছিল, এর সেকশনে যাদের চাকরি যাবে বা চাকরি থেকে অবসর নেবে, কিন্তু এখানে কোনোভাবে কিন্তু শাস্তি যেন না থাকে, তো সেক্ষেত্রে তারাও কিন্তু এই সুবিধা পাবেন। এছাড়া আরও যে বিষয়টি বলা হয়েছে, দেখুন, যদি কোনো ভলেন্টারি রিটায়ারমেন্ট থাকে 25 বছরের পরে, কোয়ালিফাইড সার্ভিস করার পরে, 25 বছর সার্ভিস করার পর যদি ভলেন্টারি রিটায়ারমেন্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু তারা সুবিধা পাবে। তবে কোনো কর্মচারীর বিরুদ্ধে যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বা কোনো ডিসমিস করা হয়, তো মানে ওনাকে চাকরি থেকে ডিসমিস করা হয়, সেক্ষেত্রে কিন্তু তিনি এই সুবিধাটা পাবেন না। এবারে বলা হয়েছে যে কত পেনশন পাবেন বা কত পেমেন্ট হবে। এখানে বলা হয়েছে, দেখুন, 50% লাস্ট 12 মাসের যে স্যালারি, তার অ্যাভারেজের 50% উনি কিন্তু পাবেন। বেসিক পেয়ের যে 50% লাস্ট 12 মাসের, সেটাই কিন্তু পাবেন। এবং এখানে বলা হয়েছে ফুল এই যে পেমেন্টটা পাওয়া যাবে যদি ওনার 25 বছর সার্ভিস হয়, অর্থাৎ কোয়ালিফাইং সার্ভিস জন্য মিনিমাম 25 বছর হলে কিন্তু সম্পূর্ণ এই পেনশন বা পেমেন্টটা পাওয়া যাবে। যদি তার 25 বছর কম হয়, সেক্ষেত্রে সেটা প্রপোর্শনালি কিন্তু কমতে থাকবে, অর্থাৎ সার্ভিস পিরিয়ড অনুযায়ী কমতে থাকবে, তার একটা আলাদা হিসেব আছে। মিনিমাম হচ্ছে পেনশন হবে এখানটা 10,000 টাকা, অর্থাৎ যদি কারো হিসেবে দেখা যায় যে তার 8,000 টাকা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু উনি 10,000 টাকা পাবেন। আর যদি ভলেন্টারি রিটায়ারমেন্ট হয় 25 বছরের পরে, তো সেক্ষেত্রে ওনাকে ওই 25 বছরের যে হিসেব সেই অনুযায়ী কিন্তু দেওয়া হবে, কারণ এখানে ম্যাক্সিমাম যে পিরিয়ডটা ধরা হয়েছে সেটা কিন্তু 25 বছর, অর্থাৎ 300 মাসের জন্য। এছাড়া আরও যে বিষয়টা বলা হয়েছে, দেখুন, এখানটায় যদি কোনো কর্মচারী বা সুপারঅ্যানুয়েশনের সময় মারা যায়, আফটার সুপারঅ্যানুয়েশন, অর্থাৎ রিটায়ারমেন্টের পরে যদি কেউ মারা যায় বা মৃত্যু হয় কোনো কারণে, তো সেক্ষেত্রে তার ফ্যামিলিকে 60% টাকা দেয়া হবে। ওই পেনশনার যে টাকাটি পেত তার 60% কিন্তু ওনার পরিবারকে দেওয়া হবে। লিগ্যাল স্ত্রী বা অন্য কোনো যদি দাবিদার থাকে, সেক্ষেত্রে তাকে কিন্তু এই টাকাটা দেবে, অর্থাৎ ওই পেনশনারের মৃত্যুর সময় যে পেমেন্টটা পেতেন, যে পেনশনটা পেতেন, তার 60% কিন্তু পাবেন ওনার পরিবার। ডিয়ারনেস রিলিফ যেটা ছিল, যেটা দেওয়া হবে, ঘোষণা করা হবে, সেটা কিন্তু ডিয়ারনেস অ্যালাউন্সের মতন সবসময়ের জন্য অ্যাপ্লিকেবল থাকবে যদি কোনো ঘোষণা হয়। এবং লামসাম অ্যামাউন্টও কিন্তু দেওয়া হবে। কীভাবে? বেসিক পে এবং ডিয়ারনেস অ্যালাউন্সের যে পরিমাণ হবে তার 10% ধরে কিন্তু হিসেব করা হবে, এবং তার সঙ্গে প্রত্যেক 6 মাসের জন্য একটা করে ইউনিট ধরা হবে এবং তার ভিত্তিতে কিন্তু হিসেব করা হবে। অর্থাৎ ধরুন কোনো কর্মচারী 10 বছর সার্ভিস করেছে, সেক্ষেত্রে কিন্তু 20টা ইউনিট হবে ওনার, অর্থাৎ প্রত্যেকটা পূর্ণ 6 মাসের জন্য 20টা ইউনিট হবে, এবং সেক্ষেত্রে ওই 20টা ইউনিট ধরে এবং ওনার বেসিক পে এবং ডিয়ারনেস অ্যালাউন্সের 10% ধরে হিসেবটা করা হবে। তো তারও একটা ফর্মুলা আলাদা করে ওনারা দিয়েছেন। এবারে বলা হয়েছে কোনো ইন্ডিভিজুয়াল
যদি কেউ থাকে, অর্থাৎ এই যে পেনশনের স্কিমে নাম লিখিয়েছেন, তো সেক্ষেত্রে তিনিও কিন্তু কন্ট্রিবিউট করতে পারবেন এবং সেই কন্ট্রিবিউটের সঙ্গে ম্যাচিং করে সেন্ট্রাল গভর্নমেন্টও কিন্তু এখানটায় কন্ট্রিবিউট করতে পারবে। এবং এখানটা আর একটি পুল কর্পাস থাকবে, যেটাতে অ্যাডিশনালি কেন্দ্র সরকার কিছুটা কন্ট্রিবিউট করবে। তার পরিমাণটা কত সেখানে বলা হয়েছে, নিচে দেখুন বলা হয়েছে কোনো কর্মচারী তার বেসিক পে এবং ডিয়ারনেস অ্যালাউন্সের 10% কন্ট্রিবিউট করতে পারবে এবং একইভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সেখানে 10% কন্ট্রিবিউট করবে। এটা গেল তার মূল ফান্ডে। কিন্তু যে পুল কর্পাসের কথা বলা হয়েছে সেখানটায় কেন্দ্র সরকারের পক্ষ থেকে 8.5% কন্ট্রিবিউট করা হবে বেসিক পে এবং ডিয়ারনেস অ্যালাউন্সের, অর্থাৎ কেন্দ্র সরকারের পক্ষ থেকে 18.5% কন্ট্রিবিউট করা হবে বেসিক পে এবং ডিয়ারনেস অ্যালাউন্সের, যেটা কিন্তু অবশ্যই কর্মচারীদের জন্য অবশ্যই বড় পাওনা। এর পরবর্তীতে যে আর বিষয়গুলি আসছে দেখুন, বলা হয়েছে কোনো একজন এমপ্লয়ি যারা এই মুহূর্তে আছেন বা যারা হচ্ছে এই ইনভেস্টমেন্টটা বা এই অপশানটা নিতে চাইছেন, তাদের একটি ইনভেস্ট অপশান দেওয়া হবে। অর্থাৎ তাদের যে টাকাটি, যেমন আপনারা ভাবুন যে এনপিএসে টাকাটা কিছুটা হলে একটা জায়গাতে খাটানো হয়, মার্কেটে হোক বা কোনো জায়গাতে সরকার খাটায়, এখানেও কিন্তু ওনার সেই যে টাকাটা উনি রাখবেন, ওনার যে টাকাটা উনি জমা রাখবেন ইন্ডিভিজুয়ালি হিসাবে, সেটাকে সরকারের পক্ষ থেকে একটা জায়গাতে ইনভেস্ট করা হবে। যদি কোনো কর্মচারী বা কোনো পেনশনার এটাকে চয়েস না করে, তো সেক্ষেত্রে সেটাকে ডিফল্ট প্যাটার্ন হিসাবে ধরে নেওয়া হবে এবং ওনার টাকাটা কিন্তু ডিফল্ট হিসাবে ইনভেস্ট করা শুরু করা হবে এবং তার বেনিফিট ওনাকে দেয়া হবে। এবং ইনভেস্টমেন্ট যেটা ডিসিশান পুল কর্পাস, সেটা কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেটা কিন্তু কেন্দ্র সরকারের হাতেই থাকবে। অর্থাৎ পুল কর্পাস যেটা 8.5% কেন্দ্র সরকার দিচ্ছে, তার যেটা ইনভেস্টমেন্টের অপশানটা সেটা কিন্তু কেন্দ্র সরকারের হাতে থাকবে। এবং এখানে বলা হয়েছে যদি কোনো কর্মচারী রিটায়ার করে এই ইউনিফাইড পেনশন স্কিম চালু হওয়ার আগে, তো সেক্ষেত্রে তিনিও কিন্তু এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন এবং সেখানে যদি কোনো ডিউ থাকে বা কোনো যদি টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে টপ আপ অ্যামাউন্ট উনি করতে পারবেন। যদি কোনো মেডিকেল স্টাফ হয়ে থাকে, মেডিকেল অফিসার হয়ে থাকে, সেক্ষেত্রে ওনার যে ডিএ এবং বেসিকের হিসেবটা করা হবে বেসিকের, তো ডিএ এবং বেসিকের সঙ্গে আর কি যুক্ত হবে, এই প্র্যাকটিস যে অ্যালাউন্স থাকে সেটাও কিন্তু এখানে যুক্ত হবে। এবং যারা এই সময় সেন্ট্রাল গভর্নমেন্টে এমপ্লয়ি আছে এবং ন্যাশনাল পেনশন সিস্টেমে আছে, তারাও কিন্তু এখানটায় ইনক্লুড হতে পারবেন এবং তাদের জন্য তাদের একটা নির্দিষ্ট অপশান দেওয়া হবে, নির্দিষ্ট ফর্ম দেওয়া হবে এবং তাদের যে টাকাটা থাকবে ওখানটায় এই মুহূর্তে সেটা কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে। এছাড়া একটা বিষয় বলেছে দেখুন, এখানটায় যে রিটায়ারমেন্ট পার্মানেন্ট যে রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আছে এনপিএস যারা এই মুহূর্তে আছেন ন্যাশনাল পেনশন সিস্টেম, যেটা আপনারা জানেন 2004 সালে চালু হয়েছিল, তো সেই ন্যাশনাল পেনশন সিস্টেমের যে পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আছে, সেখান থেকে ইউনিফাইড পেনশন স্কিমে তার টোটাল কর্পাস, অর্থাৎ এনপিএসের যে টাকাটা জমা পড়েছে সরকারের পক্ষ থেকে বা ওনার পক্ষ থেকে, টোটালটাই কিন্তু ট্রান্সফার করা হবে। এবং প্রত্যেক কর্মচারী যারা ন্যাশনাল পেনশন স্কিমের আন্ডারে ছিল, তো তাদের জন্য একটা বেঞ্চমার্ক কর্পাসও তৈরি করা হবে। সেই বেঞ্চমার্ক কর্পাসের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের হিসেব নিকেশ করা হবে। যদি দেখা যায় কোনো একজন রেগুলার, উনি যে কন্ট্রিবিউটটা করছেন, সেক্ষেত্রে ওনার কতটা কি কন্ট্রিবিউট হচ্ছে, কেন্দ্র সরকার কতটা কি দিচ্ছে, ওনার কিন্তু সবসময় রিসিপ্ট দেওয়া হবে। এবং এখানটায় বলা হয়েছে যদি কোনো কন্ট্রিবিউশান, অর্থাৎ কোনো টাকা জমা পড়েছে কিন্তু আপনার কাছে দেখাচ্ছে মিসিং, সেটার ক্ষেত্রে সেটা খুঁজে বার করা বা সেটা দিয়ে দেওয়ার দায়িত্ব পেনশন যে রেগুলেটরি অথরিটি এবং ডেভেলপমেন্ট অথরিটি থাকবে, তারাই কিন্তু এই কাজটা করবে। এবং ডিফল্ট যে প্যাটার্নটা, সেটাও কিন্তু আপনি যদি না দেন, সেক্ষেত্রে ওটা পেনশন রেগুলেটরি বোর্ড ওটাকে ঠিক করে নেবে বা তারা এটাকে সিলেক্ট করে দেবে। সুপারঅ্যানুয়েশনের সময়, অর্থাৎ রিটায়ারমেন্টের সময় কোয়ালিফাইং সার্ভিস বা অন্যান্য যে সুযোগ সুবিধা বা অন্যান্য যে নিয়মকানুন, তার হিসেব কিন্তু বা সিদ্ধান্ত নেবে হেড অফিস, অর্থাৎ ওই কর্মচারী যেখানে সার্ভিস করেন তার হেড অফিস। এবং সুপারঅ্যানুয়েশনের সময় এখানে বলা হয়েছে দেখুন, অ্যাডিশনাল যে কন্ট্রিবিউশন করা হবে সেখানে কিন্তু কোনো ধরনের গ্যাপ থাকবে না এবং সেখানে একটা ইউনিট তৈরি হবে। কারণ দেখুন, ওনার টাকাটা যখন একটা জায়গায় ইনভেস্ট করা হবে, সেখানে একটা ইউনিট আসবে। তো যদি দেখা যায় যে ইউনিটটা থেকে কম হচ্ছে, অর্থাৎ ইউনিটের যে ভ্যালু হচ্ছে আর ওনার যা ভ্যালু, তো সেক্ষেত্রে বেঞ্চমার্কের ভ্যালু থেকে যদি ওনার ইউনিটের ভ্যালু কম হয়, সেক্ষেত্রে উনি পুল কর্পাস থেকে টাকাটা ট্রান্সফার করতে পারবেন। আর যদি একইভাবে যদি দেখা যায় যে ওনার যে টোটাল যে কন্ট্রিবিউট, সেটা দেখা যায় বেঞ্চমার্কের থেকে বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ ওনার যে কন্ট্রিবিউট করার যে ইউনিট, তার ভ্যালু
যদি বেঞ্চমার্কের থেকে বেশি, যে বেঞ্চমার্কটা সরকার ঠিক করবে, পেনশন দপ্তর ঠিক করবে, সেই তার থেকে বেশি হয়ে তাহলে কিন্তু ওই টাকাটা ওনাকে ট্রান্সফার করে দেওয়া হবে, অর্থাৎ ওই এক্সেস যে টাকাটা। এবং সেখানটায় আরও কিছু বলা হয়েছে, দেখুন, ইন্ডিভিজুয়াল কর্পাস পুল কর্পাস ইজ লেস দ্যান ভ্যালু, অর্থাৎ ওই যে বলা হয়েছে যদি এইরকম কিছু সমস্যা হয় সেক্ষেত্রে পুল কর্পাস থেকেও কিন্তু টাকা অ্যাডজাস্ট করা যাবে। এবং ইউনিফাইড যে পেমেন্ট সিস্টেম বলা হয়েছে ফান্ড বেসড, সেটা হচ্ছে রেগুলার এবং টাইমলি কিন্তু ইনভেস্ট করা হবে, এবং তার জন্য বোথ অর্থাৎ এমপ্লয়ি এবং এমপ্লয়ারকে তার তথ্য দেওয়া হবে, এবং তাদের যে পেমেন্ট দেওয়া হচ্ছে সেটা সঠিক সময় হয়, অর্থাৎ কর্মচারী এবং এমপ্লয়ার যে কন্ট্রিবিউট করছে সেটা যেন সঠিক সময় হয়, কোনোভাবে যেন ডিলে না হয়। এবং এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, কোনো কর্মচারী ধরুন এটা লাগু হওয়ার আগে রিটায়ারমেন্ট করে গেছে বা করছে, তো সেক্ষেত্রে উনি যদি এটাই যেতে চান সেক্ষেত্রে এরিয়ার হিসাবে ওনাকে টাকা দিয়ে দেওয়া হবে, এবং সেটা পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফের সুদের হারে, এবং মান্থলি টপ আপ অ্যামাউন্টও কিন্তু এক্ষেত্রে যে এমপ্লয়িজের সেটা ডিটারমাইন করবে, অর্থাৎ নির্দিষ্ট করবে এই পেনশন রেগুলেটরি অফিসার বা দপ্তর। অর্থাৎ রিটায়ারমেন্ট যদি আগে হয়ে যায়, ডেটটা মানে এই লাগু হওয়ার আগে, অর্থাৎ 1 এপ্রিল 2025-এর আগে, সেক্ষেত্রেও কিন্তু উনি সুবিধা পাবেন। সেটার জন্য আরও কিছু নতুন গাইডলাইন আসছে। এছাড়া এই যে নিয়মটির কথা বলা হচ্ছে যে অ্যাট টাইম এক্সপায়ারেশন, এখানে যদি দেখা যায় কোনোভাবে কোনো কর্মচারী রিটায়ারমেন্টের সময় কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন তৈরি হয়, সেক্ষেত্রে পেনশনে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি ডিসিপ্লিনারি কারণে ওনার চাকরি যায় বা ওনাকে বরখাস্ত করা হয়, সেক্ষেত্রে কিন্তু উনি সমস্যায় পড়তে পারেন। এবং এই সমস্ত নিয়মগুলি লাগু হবে 1 এপ্রিল 2025-এ। এবার দেখে নিই এখানে কিছু নিয়ম বলা হয়েছে বা পেনশনের হিসেবটা করা হবে কিভাবে। যদি দেখা যায় যে কোনো কর্মচারী লাস্ট 12 মাসের বেসিক এবং ডিএর যে অ্যাভারেজ 45,000 টাকা, যেটাকে বলা হচ্ছে পি, এবং কোয়ালিফাইং সার্ভিস 25 বছর বা 300 মাস, 300 মাসের বেশি হলেও কিন্তু 300 মাস ধরা, অর্থাৎ 25 বছর বেশি সার্ভিস হলেও কিন্তু তাকে 300 মাস ধরা হবে, যেটাকে কিউ হিসাবে ডোনেট করা হচ্ছে। তো সেক্ষেত্রে দেখুন এই হিসেবটা হচ্ছে এটা P/2, অর্থাৎ টোটাল ওনার যে টাকা, মানে ওনার যে বেসিক এবং ডিএর যে টাকাটি আছে তার অ্যাভারেজ 12 মাসের, এবং সেই সঙ্গে তাকে 2 দিয়ে ভাগ গুণিতক কিউ, অর্থাৎ ওনার কোয়ালিফাইং সার্ভিস বাই 300 ইন্টু আইসি বলতে ওনার যে টোটাল কন্ট্রিবিউশন, ইন্ডিভিজুয়াল যে কন্ট্রিবিউশন নিজে যেটা কন্ট্রিবিউট করে সেটার পরিমাণ, বাই বেঞ্চমার্ক যে কর্পাস তার ভ্যালু, অর্থাৎ বিসি যেটাকে বলা হচ্ছে। টোটাল মিলিয়ে একটা হিসেব করে যদি দেখা যায় যে ওনার পেনশন এরকম একটা হয়েছে 22,500, তাহলে উনি 22,500ই পাবেন, এবং সেই সঙ্গে ডিআরএস রিলিভও থাকবে। কিন্তু যদি দেখা যায় যে এই টাকাটি 10,000 টাকার কম হচ্ছে, সেক্ষেত্রে ওনার কিন্তু 10,000 টাকাই দেওয়া হবে। যদিও দ্রুততার সঙ্গে আমাদের জিনিসগুলো বলতে হলো, হয়তো অনেকের সমস্যা হতে পারে বা বুঝতে অসুবিধা হতে পারে, তো সেক্ষেত্রে আপনারা দ্বিতীয়বার একবার ভিডিওটি দেখবেন, আশা করি সবটাই বুঝতে পারবেন। তবে হ্যাঁ, এর কিছু জায়গা খুব জটিল, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে ব্যাখ্যা করবো আর একটি নতুন ভিডিওতে। এবং আরও যে বিভিন্ন ধরনের সিনারিওতে পেনশনের হিসেব করা যেতে পারে, তো সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। এবার আসি রাজ্য সরকারে কি এটা লাগু হতে পারে নাকি। যেহেতু বিশ্বকরা বলছে যে এনপিএসও আস্তে আস্তে রাজ্য সরকারগুলো মেনে নিয়েছে, তো এই ইউনিফাইড পেনশন সিস্টেম যদি ভালো হয়, পেনশন স্কিমটা যদি ভালো হয়, তাহলে হয়তো রাজ্য সরকারগুলো নিতে পারে। তো ভবিষ্যতে কী হবে সেটা এখনই বলা সম্ভব নয়, তবে আপাতত কেন্দ্র সরকারের কর্মচারীদের জন্য এই নিয়মটি লাগু হচ্ছে। তো কেমন লাগলো এই স্কিমটি বা এই তথ্যটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা এটাই আপনারা আগ্রহী নাকি সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।